আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর জাফরুল্লাহ, ইউটিউব স্বাস্থ্যকথা চ্যানেল থেকে বলছি। আজকে আমরা এই তীব্র তাপদাহে কিডনির উপর কী সমস্যা পড়তে পারে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আমার সাথে আছেন আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মহিউদ্দিন মজুমদার। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি ইন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। জি মজুমদার সাহেব, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আছি স্যার, মোটামুটি আলহামদুলিল্লাহ। তীব্র দাবদাহে সবাই যেমন আছে, আমাদের চলছে আর কি। তো এই তীব্র তাপদাহে আমাদের রোগীরা কি ধরনের কিডনি সমস্যা নিয়ে আসছেন আপনাদের কাছে? ধন্যবাদ স্যার, এই সময় উপযোগী একটি টপিক সিলেকশন করার জন্য আপনাকে। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে যে সমস্যাগুলো পাচ্ছি বা যে ধরনের পেশেন্ট এখন বেশি পাচ্ছি, সেগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে ইউরিন ইনফেকশন। আপনি যদি স্যার কিডনির কাজটা আমরা একটু চিন্তা করি, আমাদের কিডনি কি করে, আমাদের একটা ছাঁকন যন্ত্র হিসেবে কাজ করে। প্রস্রাবের পাথর আগে যদি থেকে থাকে এবং কিডনিতে স্টোন যেটাকে আমরা বলছি, সেই স্টোনের ব্যথাটা, কারণ আপনি জানেন যে স্যার ডিহাইড্রেশন এবং পানি শূন্যতা স্টোনগুলোকে প্রিসিপিটেট করে। যেই ধরনের ক্যালসিয়াম বা ফসফেট ক্রিস্টালগুলো ডিপোজিট হয়, ফলে পানি যেহেতু নিষ্কাশন হচ্ছে না কিডনি দিয়ে ভালোভাবে, পানি শূন্যতায় ভুগছে, ওগুলো জমাট বেঁধে যায় এবং কিডনিতে সেগুলো স্টোনের পেইনগুলো খুব নিয়ে আসে। এছাড়া স্যার আমি একটু আপনার সাথে যোগাযোগ এটার জন্য বলছি যে কিভাবে বুঝবে তারা ইউরিনে ইনফেকশন হয়েছে। প্রস্রাবে জ্বালা পোড়াটা বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে প্রস্রাব ঘন ঘন হচ্ছে, কিন্তু বারবারে হলো অল্প পরিমাণে হচ্ছে এবং করে আসতে মনে হয় যে রয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি যাদের কিডনিতে পাথরের সমস্যা হচ্ছে, তাদের দেখা যাচ্ছে যে আমাদের পিছন সাইডে, লোয়ার ব্যাকে অথবা পাশে ফ্ল্যাঙ্কে আমরা যেটা বলি, এখানে পেইন এবং কারো কারো প্রস্রাব হয়তো খুব গাঢ় লাল ধরনেরও হচ্ছে। এই জিনিসটা বোধহয় খুব ইম্পর্টেন্ট যে প্রস্রাবের দিকে যারাই প্রস্রাব করছেন, ওনারা তো প্রস্রাব দেখি 5-6বারই করতে হয় বা তার বেশি করতে হয়। দেখতে হবে যে প্রস্রাবটার রঙটা কেমন হচ্ছে। এক্স্যাক্টলি স্যার। রঙটা যদি লাল গাঢ় হয়ে যায়, তাহলে অবশ্যই ওনারা বেশি করে পানি খেয়ে এটাকে উপশমের চেষ্টা জি 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 ধন্যবাদ প্রফেসর মজুমদার। এই দাবদাহে কিডনির উপর বা কিডনি রোগীর উপর এই প্রভাবগুলোই পড়তে পারে, এগুলো পড়তে পারে। এছাড়া স্যার যারা কিডনি দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, তাদের প্রায় কী হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এবং যেহেতু আমরা তাদেরকে একটু পানির সীমাবদ্ধতা দিই, যে আপনি 1 লিটার খাবেন, কাউকে 1.5 লিটার খাবেন, ফলে এই গরমে কিন্তু তারা ওই দেখা যায় সেই নিয়মটাই মেনে চলছেন, কিন্তু তাদের যে এখন ঘাম হচ্ছে বা চাহিদা অনুযায়ী যে বাড়ানো, এটা ডাক্তারের পরামর্শ না থাকার কারণে হয়তো ওনারা নিচ্ছেন না, ফলে ওনাদের লবণ পানির ভারসাম্যটাও আমরা পরিলক্ষিত করছি এগুলোর পাশাপাশি। ধন্যবাদ প্রফেসর মজুমদার। তাহলে এই তাপদাহে কিডনির উপর পরোক্ষভাবে কোনো রকম প্রভাব ফেলতে পারে? জি স্যার, থ্যাংক ইউ আপনি এটার অবতারণা করার জন্যে। স্যার আপনি জানেন যে আমাদের কিডনির সমস্যাগুলো আমরা ধরি যে কিডনির শুরুর আগে, মানে প্রি রেনাল, কিডনির সমস্যাগুলো রেনাল এবং পোস্ট রেনাল। এই যেহেতু প্রি রেনাল সমস্যাগুলো খুব তীব্র আকার ধারণ করছে এখন, আপনি জানেন যে স্যার মানুষ পানি শূন্যতায় ভুগছে, সেখান থেকে যত্রতত্র পানি খাচ্ছে বাইরে তার তৃষ্ণা নিবারণের জন্যে, ফলে তাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জ্বর, ডায়রিয়া, টাইফয়েড এগুলো হচ্ছে। প্রকারান্তে একেতেও সে পানি শূন্যতায় ভুগছে, ডায়রিয়া হলে সে আরও পানি শূন্যতায় ভুগছে। এবং যে কোনো ধরনের ইনফেকশানই আপনি জানেন, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভোগেন, তাদের ইনফেকশানগুলো কারণে কিডনির উপর আলাদা চাপ তৈরি হচ্ছে। তারা সেই ইনফেকশন দূর করার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেগুলো আলাদাভাবে তাদের কিডনির উপর প্রভাব ফেলছে। সো এগুলো কিন্তু আসলে পরোক্ষভাবে কিডনির উপর প্রভাব ফেলছে। জি ধন্যবাদ প্রফেসর মজুমদার। তাহলে কিভাবে আমরা এই কিডনির সমস্যা থেকে উত্তরণ করতে পারবো? চমৎকার স্যার, আমি যেটা বলবো, প্রথমে আমাদের যে সাধারণ নিয়মগুলো সেগুলো আগে ফলো করা। যেমন স্যার পোশাক আশাক, যে পোশাকটা ঢিলে ঢালা হবে, আঁটো হবে না, বাতাস পাস হবে, সুতি কাপড় পরিধান করা, রোদের মধ্যে না যাওয়া বেশি, যেই টাইমটাতে ইভেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে একটা টাইম 11টা থেকে 3টা, এই টাইমটা যখন সূর্যের তাপটা খুব প্রখর, তখন বাইরে যতটা পক্ষে না যাওয়া, গেলে ছাতা নিয়ে যাওয়া অথবা বড় হ্যাট ইউজ করা, যাদের চোখের সমস্যা আছে সানগ্লাস পরে যেতে পারেন, ইভেন একটু শেডে থেকে কাজ করা, এগুলো থাকছে।
তারপরে আসছে পানির ব্যাপারটা, পানি শূন্যতাটা যেন না হয়, পর্যাপ্ত পরিমাণে পানি যেন খান। পানির শূন্যতাটা আসলে বুঝতে পারবে যে পানির পিপাসার দিয়েও তিনি বুঝতে পারেন যে তার পানির কতটুকু প্রয়োজনীয়তা আছে। এছাড়াও স্যার আমরা যেগুলো আরও বলি যে হচ্ছে যে যেটা বলি সানস্ক্রিন ইউজ করা যদি বাইরে যান, এগুলো। আর যাদের ডায়াবেটিস, প্রেশার এবং কিডনির সমস্যা আছে তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা যে এই সময় কীভাবে সুস্থ থাকা যায়, কিভাবে তাদের কিডনিকে ভালো রাখা যায়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়, উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণ রাখা যায়। এগুলোর পাশাপাশি যদি আমরা এই ডায়াবেটিস, প্রেশার, কিডনি এবং যেগুলো আমি বললাম স্যার, এগুলো কন্ট্রোল করলে আমার মনে হয় আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। জি, ধন্যবাদ প্রফেসর মজুমদার। একজন প্রাপ্তবয়স্ক লোক কতটুকু পানি খাওয়া উচিত বলে মনে করেন? এটি ধন্যবাদ মহিলা, এটা আছে যে আমরা একজন পুরুষ যদি 3 লিটার খান নর্মাল সময়, মহিলা যদি 2.5 লিটার খান গড়ে আমরা ধরে নেই, তাহলে সেটি স্বাভাবিক, তার জন্য যথেষ্ট। অতিরিক্ত যেটা নর্মাল সময় সেটা আমরা খুব একটা প্রাধান্য দেই না, যে অনেকেই বলে যে আমরা 8 লিটার খাই, 6 লিটার খাই, এটা না। কিন্তু এখন যেহেতু গরম, এর সাথে আমরা বলি যে 500 ml থেকে 1 লিটার যোগ করে দিবে তার দৈনিক চাহিদার চেয়ে, কারণ তার ঘামের মাধ্যমে যে যাচ্ছে সেটা তো আমরা মেজার করতে পারছি না। তো এবং এই তীব্র দাবদাহে পানির চাহিদাটাও বেড়ে যায়। এটা নিয়ে স্যার একটা স্ট্যাটিস্টিক্স করে আমেরিকান সোসাইটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন টেকনোলজি ওরা একটা গবেষণা করে বলেছে একজন প্রাপ্তবয়স্কের পুরুষের অ্যাটলিস্ট এই সামার বা গরমের সময় 3700 ml মানে 3.5 লিটার একটু বেশি, আর মহিলাদের 2700 ml মানে 2.5 লিটারে আর একটু বেশি। তো আমরা ধরে নিচ্ছি যে 2.5 থেকে 3 লিটার যদি মহিলারা খান 3 লিটার, আর পুরুষরা যদি 3.5 থেকে 4, তাহলেই যথেষ্ট। তবে এটি অবশ্যই তার কাজের ধরন, কেউ যদি বাইরে রিক্সা চালান, ইট ভাটায় কাজ করেন, তার চাহিদাটা একটু বেশি হবে, যিনি এসির পরিবেশে কাজ করেন তার চাহিদাটা একটু কম হবে। তবে তিনি বুঝতে পারবেন তার যখন পানির পিপাসা পাবে তাকে ধরে নিতে হবে যে তার শরীরে পানির চাহিদাটা আছে বলেই তার পিপাসা পাচ্ছে। জি, ধন্যবাদ প্রফেসর মজুমদার, আপনি এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, সালাম। এই দর্শক মণ্ডলী, এই সময়ে আমাদের যে হট ওয়েদার, এই সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব বেশি হচ্ছে এবং তাই পানি একটু বেশি করে খাবেন, নর্মাল যতটুকু খেতেন। এবং শ্রমিক ভাইরা যারা এবং রিক্সা চালকরা, ওনাদের আরও একটু বেশি খেতে হবে, কারণ ওনাদের ঘাম অনেক বেশি বেরিয়ে যায়। একজন মানুষকে সাধারণত কতটুকু পানি খেতে হবে তা বুঝতে পারে, তা আমাদের জানতে হবে। পুরুষের 3 থেকে 4 লিটার এবং মহিলা 2 থেকে 3 লিটার পানি খাবেন। এবং প্রস্রাব গাঢ় লাল হয়ে যাচ্ছে কিনা এটা অবশ্যই আপনারা নজর রাখবেন। এবং এই অবস্থায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, যদি কারো হিট স্ট্রোকের দিকে যায় তখন আপনারা ইলেকট্রোলাইটটা করে নিতে পারেন যদি সম্ভব হয়, অথবা স্যালাইন পানি খাবেন। এবং পানির রেস্ট্রিকশন, যারা কিডনি ডিজিজে ভুগছেন তাদের পানির একটা রেস্ট্রিকশন আছে, কতটুকু পানি খাবেন তাদের ডাক্তাররা তাদেরকে বলেন। এই সময় কিন্তু তাদের একটু পানি বাড়িয়ে খেতে হবে। প্রিভেনশন সম্বন্ধে আপনারা অবশ্যই এর মধ্যে জানেন যে ঢিলেঢালাভাবে পোশাক পরতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করবেন যখন বাইরে যাবেন, এবং ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলোকে কন্ট্রোলে রাখবেন। এবং যত্রতত্র আপনারা বাইরে যে পিপাসা লাগলে পানি খাবেন না, কারণ এতে এই পানি দিয়ে এবং এই শরবতগুলা যে আপনারা খান, এই শরবতের জন্য আবার আপনাদের এমনি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তারপর ডাবল ডিহাইড্রেশন হয়ে যাবে, ডায়রিয়া হয়ে এবং ডিসেন্ট্রি হয়ে। সুতরাং বাইরের পানি খাবেন না। নিজের ব্যাগে পানি, ছাতা এবং দরকার পড়লে একটা সাদা ক্যাপ ক্যারি করবেন। যখন প্রখর রৌদ্র তখন সেটা ইউজ করবেন। এবং শ্রমিক ভাইদের জন্য বলি যে আপনাদের পানির চাহিদা বেশি হবে, কারণ আপনারা এই রৌদ্রের মধ্যে অনেক কাজ করেন। তো আপনারা চেষ্টা করবেন বিকেল 3টা থেকে রাত্রে 10টার মধ্যে কাজ করতে। তারপরেও যদি না পারা যায় তাহলে প্রতি 1.5 ঘন্টা পর পর আপনাদেরকে রেস্ট নিতে হবে, এবং রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে পানি খেয়ে তারপর আবার কাজ শুরু করবেন। এবং আপনারা সাধারণত শসা এবং তরমুজ এই সমস্ত ফ্রুটস
খাবেন এবং পানি খাবেন বেশি করে। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আপনাদের কিডনি ভালো থাকুক এবং কিডনিকে ভালো রেখে আপনারা স্বচ্ছন্দভাবে জীবন আচার চালনা করেন এবং আমার এই চ্যানেলকে আপনারা শেয়ার করুন, লাইক দিন এবং দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।